স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। খুশিতে শার্লির চোখ ভরে ওঠে। তাথইয়ের এত সহজ স্বীকারোক্তি শুনে ভেতরটা খুশিতে ঝুমঝুম করে ওঠে শার্লির। একটু সময় নিয়ে তাসদিদের দিকে তাথইয়ের মুগ্ধ চাউনি দেখল শার্লি। তুল্য ওকে মেসেজে বলেছে আগের রাতে তাসদিদের সাথে ছিল তাথই, ওকে বেশি প্রশ্ন না করতে। আলতো করে তাথইয়ের কনুয়ের ওপরটায় ধরে ওকে নিচের দিকে ফেরালো শার্লি। তাথইয়ের হুঁশ ফিরল। শার্লি ওর স্বীকারোক্তি শুনেছে সেটা টের পেল ও, তবে প্রতিক্রিয়া পাল্টালো না। শার্লি ফিসফিসিয়ে বলল, তুই প্রেমে পড়েছিস তাথই? ইচ্ছে করে পড়িনি, বিশ্বাস করো। অসহায়ের মতো করে জবাব দিল তাথই। ওর চোখে মুখে ফুটে ওঠা অসহায়ত্ব দেখে শার্লি বিস্ময়ে তাকিয়ে রইল। এমন কাতর চেহারার তাথইকে চেনেই না ও, যে তাথইয়ের দৃষ্টি ফলার মতো তীক্ষ্ণ, যার হৃদয় পাথরের মতো কঠোর, যার কথার ভাজে ভাজে বজ্রনাদ। ওর সামনে সেই তাথই না, ওর সামনে যেন অন্য এক তাথই, যার চোখে এখন ওই একটা সাধারণ পুরুষের জন্য মুগ্ধতা, যার হৃদয়ে এখন তাসদিদের নামে শীতলতা, যার স্বরে এখন প্রেম সুলভ নম্রতা। একটু সময় নিয়ে হাসলো শার্লি, মাথা নেড়ে বলল, বলছিস কবে? তাথই আবারও তাসদিদের দিকে তাকালো। ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, একজন আমাকে অনেকটা ভালোবেসেছিল, তাকে হ্যাঁ বলেও কখনো ভয় হয়নি আমার, কিন্তু আজ যখন মনে হচ্ছে আমি কাউকে ভালোবেসে ফেলেছি, প্রথমবারের মতো আমার ভয় হচ্ছে শার্লি। শার্লির বিষয় বাড়ল। তাথইয়ের চেহারায় সত্যিই ভয়ের রেশ। যে মেয়ে কখনো কোনো কিছু চাইলে তা নিয়ে আপোষ করতো না, আজ সে মেয়ে ভয় পাচ্ছে, পাওয়ার আগেই হারিয়ে ফেলার ভয়। তাথই বাহাত বুকে গুজে ডান হাতের কোণে বাঁ হাতে ঠেকালো। গলার চেইনটার লকেটটা ধরে তাসদিদের দিকে তাকিয়ে রইল ও। তাসদিদের ফোন বাজে, রিঙ্কির কল। শুটকির প্যাকেট হাতে নিয়ে কলটা রিসিভ করলো তাসদিদ। ওপাশ থেকে রিঙ্কি বলল, কেমন আছেন তাসদিদ ভাই? আলহামদুলিল্লাহ, ব্যস্ত। কোনো ইমার্জেন্সি থাকলে দ্রুত বলো। আন্টি বললো আপনি শপিংয়ে গেছেন। হ্যাঁ, কেন? আমার জন্য কিছু আনবেন না? কি চাই? আপনার পছন্দ করা ঝিনুকের মালা, বাস। বিব্রত হলেও প্রকাশ করলো না তাসদিদ। ওকে বলে কলটা কাটলো। ঝিনুকের দোকানগুলোতে গিয়ে দুইটা একই মালা নিল, রিঙ্কি রোজি দুজনের জন্য। চলে আসছিল ও। হুট করে একটা বড় শঙ্খের দিকে নজর যায় ওর। তাসদিদ থামলো, আস্তে ধীরে হাতে তুলে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ওটা। শঙ্খটার ওপর দিকের ৮-৯টা খাঁজ কাটা বাঁকা চূড়া আছে। এক পাশ থেকে বড়, আবার ছোট হয়ে এসেছে খাঁজগুলো, হুবহু ঢেউয়ের মতো। খাঁজের আগা থেকে মাঝ অবধি আকাশের রঙটা হালকা হতে হতে সাদা হয়ে এসেছে, আর সেটা এতটাই নিখুঁত যে বোঝাই যাচ্ছে শঙ্খের রঙটা সম্পূর্ণ প্রাকৃতিক। তলার দিকে কোনো খাঁজ নেই। মৌখিক প্রান্ত দেখে নিয়ে মুচকি হেসে অপর পাশ ঘুরতে একটুখানি থমকে যায় তাসদিদ। অপর পাশের পিঠটায় বাঁকা হরফে খোদাই করা তাথই নাম খোদাই করা শঙ্খ নেওয়া তাসদিদের বিবেকে ঠেকল। আবার এত সুন্দর শঙ্খটা ছাড়তেও ইচ্ছে করছে না ওর। হাতে থাকা মালা দুটো দেখে পর মুহূর্তেই খুশি হয়ে যায় তাসদিদ। রোজের মেয়ের কথা মনে পড়ল ওর। হেসে দিয়ে দোকানদারকে শঙ্খটা প্যাক করে দিতে বলল ও। একটা দোকান পরেই তাসদিদের বরাবর দাঁড়িয়েছিল তাথই শার্লি। তাথই স্পষ্ট দেখল তাসদিদ ওর নাম লেখা শঙ্খ কিনছে। ঠোঁটে হাসি ফোটে ওর। একটা দম নিয়ে ও শার্লিকে বলল, ভ্রমণের শেষ সূর্যাস্তটা দেখতে লাবণী পয়েন্টে যাবে সবাই। কেনাকাটা শেষে আপাতত কফি শপে বসেছে বেশিরভাগই। শান্ত টিটোদের সাথে তাসদিদ, তাথই শার্লি একই টেবিলে। আলোকে দোকানে ঢুকতে দেখে হাত নাড়ালো শার্লি। আলো দেখলো তাথই সেখানে বসে। হাসি মুখে গিয়ে ওদের সাথে বসে গেল আলো। কাঁধের ব্যাগটা নামিয়ে টেবিলে রেখে বলল, তোমাদের শপিং শেষ? আর শপিং কিছুই পছন্দ হয়নি, কি কিনবো? শার্লির জবাবে আলো হতাশ হলো, তবুও জোর গলায় বলল, আমাকে বলতে আমি চুজ করে দিতাম। কি সুন্দর সুন্দর জিনিস সব, আর তোমার কিনা কিছুই পছন্দ হয়নি। এইভাবে খালি হাতে বাসায় ফিরতে দিচ্ছি না আমি তোমাকে।
এখান থেকে বেরিয়ে আবারও দোকানে যাব আমরা, ওকে? ছাড় মেরিমা, আমার ওসবে পোষায় না, আর অমুখ হতে পারবো না। আমার কোনো ইচ্ছে নেই কিছু কেনার। হাত জোর করে বলল শার্লি। আলো তাথইয়ের দিকে তাকালো। সে আয়েসে বসে মনোযোগ দিয়ে ওদের কথা শুনছে। আলো ওকে জিজ্ঞেসও করলো না কিছু কিনেছে কিনা। ও জানে তাথই কিচ্ছু কেনেনি। নিজের কেনা 2-3টে জিনিস ওদেরকে দেখাতে যাচ্ছিল আলো, কিন্তু রিসেপশন থেকে টেবিল নম্বর বলায় ও শার্লির সাথে গেল কফি আনতে। তাথই বাইরে তাকালো। কাছের দেয়াল পেরিয়ে ওর চোখে পড়ে কফি শপের সামনে এক মহিলা ঝুড়িতে করে চুড়ি বিক্রি করছে। নিচে বসে তার কাছ থেকে চুড়ি দেখছে ওদের রুমে সেই মেয়ে দুটো। এর মাঝেই তাজদিদ ফোনে কথা বলতে বলতে ওদের পাশ কাটিয়ে যায়। পরনে নেভি ব্লু শার্ট পরিহিত মানবকে চিনতে তাথই 2 সেকেন্ড সময় লাগেনি। মেয়ে দুটো কিছু একটা বলা বলি করলো। তারপর একজন এক মুঠো চুড়ি নিয়ে দাঁড়িয়ে তাজদিদের পেছন পেছন এগোলো। তাথইয়ের আগ্রহ বাড়ে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ও। ঢোলা ঢোলা ছোট গোল জামাটার পকেটে 2 হাত গুজে বেরিয়ে আসলো কফি শপ থেকে। বাইরে এসে দেখে মেয়েটা তাজদিদকে চুড়ি দেখিয়ে কিছু একটা বলছে। লজ্জাও পাচ্ছে। মেয়েটা মূলত তাজদিদকে ওকে চুড়ি পরিয়ে দিতে বলছিল। তাজদিদ জোরালো হেসে বলল, দোকানি খালা পড়াতে পারে না? কারণ? মেয়েটা এক পা এগোয়। কিছুটা দূর থেকে তা দেখে তাথই হাত মুঠো করে নিল। এই মেয়ে আসার পর থেকেই তাজদিদকে নিয়ে বলাবলি করে চলেছে। ও কেবল চুপচাপ শুনেছে। রাগ হলেও সেভাবে প্রকাশ করতে পারেনি, কারণ কেন রাগ হচ্ছে এ নিয়ে ও নিজের কাছেই নিরুত্তর ছিল। কিন্তু এবার নিজের রাগের কারণ স্পষ্ট বুঝলো তাথই। তবুও স্থির রইল। এদিকে মেয়েটাকে দূরত্ব ঘোচাতে দেখে বিব্রত হলো তাজদিদ। কিছুটা পিছিয়ে দাঁড়ালো ও। মেয়েটা তবুও ওর বেশ কাছাকাছি দাঁড়িয়ে বলল। তাজদিদ বুঝলো ও কিছু বোঝাতে চাইছে। বাঁ হাতে গালের ছোট্ট ছোট্ট দাড়িগুলো ডলল ও। জিভ দিয়ে ঠোঁট ভিজে বেশ শান্তস্বরে জবাব দিল, লিসেন, অল্প কিছু মুহূর্ত এই সুন্দর জায়গাটা আমরা আছি, আর ডোন্ট স্পয়েল ইট প্লিজ। তোমার হাতে চুরি পরানোর বা তার কারণ শোনার কোনোটার ইচ্ছা আমার নাই। এনজয় দ্য ট্রিপ। ফোনে তাকিয়ে মেয়েটাকে পাশ কাটিয়ে চলে যায় তাজদিদ। কিন্তু ওর কথা মেয়েটার গায়ে লাগলো না বোধহয়। হ্যান্ডসাম ছেলেদের অ্যাটিটিউড থাকবে, এটাই স্বাভাবিক। হেসে আবারও চুড়িওয়ালার কাছে আসলো ও। মুঠোর বাকি চুড়িগুলোও চাইল। চুড়িওয়ালি মহিলা পাশে কাউকে দেখিয়ে জবাব দিল। মেয়েটা পাশে তাকায়, কিন্তু সেখানে দাঁড়ানো তাথইকে দেখে চেহারার রং পাল্টে যায় ওর। হালকা নীল রঙের জামা পরিহিত রমণীর হাতে ওর সেই গাঢ় নীল রেশমি চুড়িগুলোই। তাথই শক্তপোক্ত চেহারায় যৎসামান্য হাসিটা দেখে মেয়েটা থতমত খেয়ে যায়। তবুও নিজেকে সামলালো সে। জুনিয়রের সামনে ভয় তো আর প্রকাশ করা যাবে না। হাত বাড়িয়ে বলল। তাথই চুড়িগুলো তুলে ধরল, কিন্তু সেগুলো দেবে বলে না, সর্বশক্তি প্রয়োগ করে এক হাতে ভেঙে ফেললো ও চুড়িগুলো। মেয়েটা বিস্ফোরিত চোখে একবার তাথইকে দেখছে, তো একবার ওর হাত থেকে নিচে পড়তে থাকা চুড়ির টুকরোগুলোর দিকে। সবগুলো চুড়ি ভেঙে নিচে ফেলে রক্তাক্ত হাতে 500 টাকার একটা নোট বের করে চুড়িওয়ালিকে দিল তাথই। কাছের টুকরোই ওর হাতের তালু ছিদ্র হয়ে গেছে কয়েক জায়গায়। তাথই সেদিকে ভ্রুক্ষেপ নেই। মেয়েটার দিকে এক পা এগোলো ও। একদম সামনে দাঁড়িয়ে ওর চোখে চোখ রেখে একবার ডানে একবার নিজের দিকে একবার মাথা কাত করে ঘাড় নাড়ালো। মেয়েটার বুঝতে বাকি রইল না ও কী বুঝিয়েছে। নীরব সতর্কবাণী মেনে নিয়ে আশপাশ দেখে দ্রুত পদে স্থান ত্যাগ করল সে। মাথায় কেবল ঘুরপাক খেতে লাগলো তাথই আলফেজের ইশারায় পূর্ণরূপ তাজদিদ ওয়াসির আমার, বুঝেছ? ও চলে গেলে তাথই একটা ছোট্ট শ্বাস ফেলল। হাতের দিকে তাকিয়ে দেখে তালুতে ছোপ ছোপ কাটা দাগ। হাত ছাড়া মারল ও। তারপর কফি শপে ফেরত এসে চেয়ারে বসে গেল। টেবিলে থাকা টিস্যু নিয়ে হাত মুছল। এর মাঝে শার্লি কোথা থেকে কফি নিয়ে ওর সামনে এসে বসে গেল। তাথইয়ের হাত তুলে ধরে বলল, তোর কষ্ট হয় না তাথই? ব্যথা লাগে না? হচ্ছিল, এই জন্যই চুড়িগুলো ভেঙেছি। যাকগে, এসব ছাড়। আলো কোথায়? নিজের মতো হাত মুছতে লাগলো তাথই। শার্লি জবাব দিল না। কফি এনে তাথইকে না পেয়ে আলো জিনিসপত্র রাখতে হোটেলে গেছে।
আর আশপাশ দেখতে শার্লির নজরে পড়েছে সবটা। ও তেমনি খিচানো স্বরে বলল, দোষ ওই মেয়ের, আর তুই চুরিগুলো ভাঙলি, নিজেকে কষ্ট দিলি। পৃথিবীর সবচেয়ে সুদর্শন, সুস্নিগ্ধ, সুপুরুষটাকে পছন্দ করাটা উন্নত রুচিবোধের প্রমাণ। এটাকে দোষ কি করি বলি বলতো? ওর তাসদিদকে পছন্দ, এই জন্য চুরি ভাঙিনি আমি। এজন্যই ভেঙেছিস, আমি দেখেছি কি ঘটেছে ওখানে। তাথই শার্লির দিকে এক পলক তাকালো। শার্লি ওর চাউনি দেখে নিজের উত্তেজনা সামলালো। শান্ত উচ্চস্বরে সবাইকে তীরের দিকে এগোতে বলল। কফি শপ থেকে বেরিয়ে আসলো তাথই। তীরে শান্তদের ব্যাচের 10-12টা ছেলে হাসাহাসি করছে এক জায়গায় দাঁড়িয়ে। তাসদি তো সেখানে, তাথইর সাথে শার্লিও বেরিয়ে এসেছে। তাথই ক্লান্তিহীন হয়ে তাসদিদের হাসি মুখ দেখতে লাগলো। মৃদুস্বরে বলল, রোদের মতো হাসতে জানা এই মানুষটাকে কার না পছন্দ হবে শার্লি বলতো? ঢেউয়ের মতো উচ্ছল এই মানুষটাকে কে না পছন্দ করবে বল? ওকে শুধু ওই মেয়ে কেন, পৃথিবীর বাকি 7,99,99,999 জন মানুষও পছন্দ করুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কোনোদিন থাকবেও না। কিন্তু হ্যাঁ, উদ্দেশ্য যাই হোক, যে তাসদিদের অস্বস্তির কারণ হবে আমি তাকে মানতে পারবো না। ওর কাছে কেবল তারাই থাকবে যারা ওর জন্য অনাকাঙ্ক্ষিত না, যাদের ও নিজের কাছে আসার অধিকার দিয়েছে। নয়তো ওর অনিচ্ছায় কেউ তাসদিদ কেন, তাসদিদের গ্রানটাও পাবে না, আমি পেতে দিব না। এক হাত বুকে গুজে আর এক হাত বুকের লকেটটা আঁকড়ে ধরে তাথই। তাসদিদরা সবাই গলাগলি করে সূর্যাস্ত দেখছে। তাদের সর্বদানে তাসদিদ বাঁ হাত টিটুর কাঁধে দিয়ে ডান হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ানো ও। ওপারে সূর্যাস্ত হচ্ছে, উজ্জ্বল সূর্য ডুব দিচ্ছে ঢেউয়ের আতলে। পেছনে দাঁড়ানো তাথইয়ের কেবল মুগ্ধতা বাড়ে। সূর্যাস্ত দেখতে এসে যেখানে সবার দৃষ্টিসীমা আটকাতে ভুলে যায়, তাথইয়ের চাউনি স্থির রয় তীরে। তাসদিদ ওয়াশিরের হুল্লোড় বাঁধিয়ে নিজ নিজ ব্যাগপত্র নিয়ে স্টেশন পৌঁছালো সকলে। ট্যুরের সময়সীমা শেষ, ফিরতে ট্রেন রাতের। স্টেশনের নামের সামনে আরেক দফা ছবি তুলল সবাই মিলে। গ্রুপ ছবিটাতে দেখা যায় কিছু ছেলে মেয়ে অর্ধগোলাকার হয়ে দাঁড়িয়েছে, বাকিরা সামনে দিয়ে হাঁটু গেড়ে বসে গেছে। তাথই মেয়েদের পাশটায় শেষের দিকটায় দাঁড়ানো, তবেও ক্যামেরার দিকে তাকিয়ে না। ও দৃষ্টি বরাবর, আর সেখানে শান্ত টিটুর সামনে দুহাত ছাড়িয়ে গায়ের ভর ছেড়ে বসেছে তাসদিদ। ছবি পর্ব শেষ করে একে একে ট্রেনে উঠে বসলো সবাই। বুক করা বগিটাতে সিট সামনাসামনি না, সবগুলো একমুখী। বগির প্রায় একেবারে পেছনে বসেছে তাথইরা। উইন্ডো সিটটা তাথইকে দিয়ে বাইরের দিকের সিটটায় বসলো শার্লি। কাঁধের ব্যাগ ধরে তুলল ট্রেনে উঠে দেখলো শার্লি তাথইয়ের পাশে বসেছে। আর 7-5 ভাবলো না ও, ঠিক পাশের সিটটায় গিয়ে বসে পড়লো। শার্লির দিকে চেয়ে কাঁধ থেকে ব্যাগ নামালো, তুলল। তবে শার্লি ওদিক তাকালো না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে নাক দলার ভঙ্গিমা করে হাসি লুকালো ও। নিজের সিটটার পাশের সিটেই তুল্যকে দেখে থেমে যায় আলো। ও পাশের জানালার সিটটা ওর। ট্রেন ছাড়ার আগে মায়ের সাথে আর এক দফা ভিডিও কলে কথা বলবে বলে ব্যাগ রেখে নিচে নেমেছিল ও। তুল্যকে দেখে আলো আমতামতা করে বলল, তুমি তুমি এখানে কেন, কোনো সমস্যা তোমার? তুল্য সরাসরি প্রশ্নে কী জবাব দেবে ভেবে পায় না আলো। তাথই এক পলক ভাই আর আলোর দিকে তাকিয়ে আবারও মোবাইলে মনোযোগ দিল। শার্লি হাতলে হাত থেকে সে হাতে ঠোঁটটুকু ঢেকে রেখে সামনে তাকিয়ে আছে, মূলত হাসি লুকাচ্ছেও। আলো বলল, উইন্ডো সিটটা আমার তুললো। তো আমি কি তোমার সিটে বসেছি? আলো আবারও আটকায়। অস্বস্তি নিয়ে শার্লির দিকে তাকালো, কোনো মতে বলল, শার্লি তুমি ওই সিটটায় বসো না, আমি এখানে তাথইয়ের সাথে বসি। না না, আমি তাথইয়ের সাথেই বসবো, কোনো সিট ফিট চেঞ্জ করতে পারবো না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। একদম ঝাড়া গলায় জবাব দিল শার্লি। এমন একটা ভাব নিল যেন দুনিয়া উল্টালেও ও তুল্যর সাথে বসবে না। তুল্য শান্ত মতন ওর ভাব ভঙ্গিমা দেখলো শুধু। আলো পেছনে ফিরে পুরো বগিটাই চোখ বোলালো। বাকি সব সিটে যে যার মতো বসে গেছে। সিট পাল্টে বসতে বলার মতো কাউকে খুঁজতে লাগলো ও। তুল্যর রাগ হলো। সিট থেকে বেরিয়ে আলোকে ধমক লাগিয়ে বলল,
সমস্যা কি? ঢং কেন করছো? হ্যাঁ, আমি তোমার গায়ে পড়তে যাবো নাকি? ওর ধমকে চমকে ওঠে আলো। আশপাশ দেখে নিয়ে সিটে ঢুকে চুপচাপ বসে যায় ও। তুল্য শার্লির দিকে তাকালো। সামনে তাকিয়ে সেভাবে মিটমিটিয়ে হাসছে ও। রাগে তুল্যর কপাল টন টন করতে শুরু করে দেয়। মনে মনে ওর জেদি সত্তাটা তেজ দেখিয়ে বলে ওঠে, দূরে থাকতে চাইছিস তো থাক, তোকে যদি আমি নিজের থেকে আমার কাছে আনতে বাধ্য না করি, আমিও তাহলে তুল্য আলফেজ না, মনে রাখিস। ট্রেন ছাড়ার হুইসেল দিল। মোবাইল থেকে চোখ না সরালেও মনোযোগ সরালো তাত হয়ে। চারপাশের কোলাহল কানে আসছে ওর। এতগুলো ছেলেমেয়ের আওয়াজ, কিন্তু ও এতজনের আওয়াজ শুনতে চাইছে না। এবার চোখ তুলে পাশে তাকালো তাত হয়ে। শার্লি কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ করে গান শুনছে। ওপাশে তুল্য ফোন স্ক্রল করছে। তার ওপাশে আলো বই পড়ছে। ফোনটা অফ করলো তাত হয়ে। ঘাড় ঘুরিয়ে খোলা জানালায় তাকালো। বাইরে রাতের আধার, ট্রেন ছুটছে। পেছনে ফিরে যাচ্ছে কেবল আলোর ছোট্ট ছোট্ট উৎসগুলো। এর বাইরে আর কিছুই দেখা যায় না। কিছু সময়ের ব্যবধানে সুরেলা আওয়াজে কানে আসে সবার। তাথই চোখ চকচক করে ওঠে। হাতের আঙুল, ফোনের শব্দ, স্টিলের চামচ আর কাঁচের গ্লাসের টুংটাং, ট্রেনের দেয়ালে হস্তে তবলা, খালি গলার বাদ্যযন্ত্র। হাতে তালি শুনতে চঞ্চল শশকের মতো উঠে দাঁড়ালো ও। বগের সামনের দিকটায় চোখ বোলালো ব্যস্তভাবে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটাকে দেখল না। তাসদিদকে দেখা যাচ্ছে না ওখানে। শান্ত টিটুও নেই। সামনের এক ঝাঁক ছেলে মেয়ে তখন মিলিত কণ্ঠে সুর তুলেছে। গানে যুক্ত হয় গিটার। তাতই বসে গেল। জানালা দিয়ে মুখ বের করে অনুসরণ করলো গিটারের শব্দকে। ট্রেন কিছুটা বাঁক নিয়েছে। ট্রেনের ভেতরের লাইটগুলো দরজা অবধি যায়, যার ফলে তাতই স্পষ্ট দেখতে পেল সামনের দরজায় নিচেই বসে গেছে তাসদিদ। গায়ে একটা নেভি ব্লু শার্ট, সামনের বোতাম সবগুলো খোলা বলে ভেতরে সাদা টি শার্ট দেখা যাচ্ছে ওর। তাসদিদ কোলে গিটার নিয়ে হেলান দিয়ে বসে তালে তালে মাথা নাড়াচ্ছে, গিটার বাজাচ্ছে আর উচ্চস্বরে গাইছে। জানালায় দু হাত রেখে তাতে মাথা ঠেকালো তাতই। অপেক্ষা করতে লাগলো দ্বিতীয় কোনো বাঁকের, আবারও তাসদিদকে দেখবে বলে। গান শেষ করে তাসদিদ। ওর সামনে টিটু শান্ত বসে আছে। ওদের ক্লাসের মেয়েরা, জুনিয়ররাও গান গাইতে লাগলো। তাতই আর তাসদিদের গলা শুনতে পেল না। একটা সময় দেখলো তাসদিদ ট্রেনের দরজায় পা ঝুলিয়ে বসেছে। কী ভেবে খুশি হয়ে যায় তাতই। সিট থেকে উঠে পেছনের দরজায় চলে যায় ও। তুল্য দেখলো ওকে চলে যেতে, তবে শার্লি টের পায়নি। বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরও বোনকে ফিরতে না দেখে তুল্য কপাল কুঁচকালো। হাত বাড়িয়ে একটা চড় লাগালো শার্লির মাথায়। চমকে উঠে চোখ মেলে শার্লি। তুল্য বলল, তোর বান্ধবী কোথায় গেল? শার্লি কানে না শুনেও ঠোঁট নাড়ানো দেখে বুঝলো তুল্য কি বলেছে। পাশে তাকিয়ে দেখে তাতই নেই। কান থেকে হেডফোন নামিয়ে পিছনের দরজায় চলে আসলো। এসে দেখে তাতই এক হাতে দরজার হাতল ধরে চলন্ত ট্রেনে পা ঝুলিয়ে বসে আছে। চোখ বন্ধ করে যেন গায়ে লাগা বাতাস অনুভব করছে সে। শার্লির চোখ কপালে উঠল। চেঁচিয়ে উঠে পা ধরে টান মারে তাতই। ওকে পিছিয়ে এনে উচ্চস্বরে বলে, কি করছিসটা কি তুই? পাগল হয়ে তাতই জবাব দিল না। নিজে নিজেই চুপ করলো শার্লি। তাতই আবারও এগিয়ে গিয়ে পা ঝুলিয়ে বসলো। দরজার হাতল ধরে পূর্বের মতোই চোখ বন্ধ করে নিয়ে বলল, এই বাতাস তাসদিদকে ছুঁয়ে আসছে শার্লি। আমি ওদের উপভোগ করতে চাই, অনুভব করতে চাই। কিচ্ছু হবে না আমার, লেট মি বি। শার্লি বিমূঢ় হয়ে চেয়ে রইল তাতইয়ের দিকে। এত প্রেম, এত ভালোবাসা! হুট করে ভেতরটা চমকে ওঠে শার্লির। অজান্তেই মন বলে ওঠে, যে প্রেম এমন, তার পরিণয়টা যেন আঘাতের না হয়। অতই ভালোবেসে ভালো থাকুক যে কোনো মূল্যে। ঠিক দুপুর 12টায় অম্বু নেড়ে ঢুকলো তাতই। বাসায় ঢুকেই ড্রয়িং রুমে সোফায় মাকে বসে থাকতে দেখে দাঁড়িয়ে গেল ও। ভদ্রমহিলার পরনে পাতলা মেরুন শাড়ি, হাতা কাটা ব্লাউজ। কিছুটা দূরে তৈয় ওয়ালফেস পায়চারি করছেন। এক হাতে সিগারেট ধরে আর এক হাতে মোবাইল স্ক্রল করছেন তিনি। তাতইকে দেখে ওর মা দাঁড়িয়ে গেল। হাসি মুখে এগিয়ে এসে তাতইয়ের মুখের দিকে হাত বাড়িয়ে বলল, এসে গেছো তুমি? কেমন আছো বেবি? ট্যুর কেমন? দূরে থাকুন। এক পা পিছিয়ে বলল তাতই। ওর এমন শক্ত ব্যবহারে মহিলার হাসি কমে আসছিল। তবুও জোরপূর্বক হাসল সে।
তৈয়ব আলফেজ মেয়ের গলা শুনে তাকে দেখলেন তাতই ফিরেছে। ফোন নামিয়ে সিগারেটে টান দিলেন উনি একটা। তাতই এক পলক বাবার দিকে তাকিয়ে নিজের ঘরের দিকে পা বাড়াচ্ছিল। তৈয়ব আলফেজ বললেন, দাঁড়াও তাথই। টায়ার্ড আমি, মেলোড্রামা চাইছি না। সিঁড়িতে দাঁড়িয়ে কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে জবাব দেয় তাতই। তৈয়ব আলফেজ সিগারেট শেষ করলেন। অ্যাস্ট্রেতে সিগারেটের শেষটুকু রেখে দিয়ে এগিয়ে এসে বললেন, আমিও চাইছি না। তোমার জন্মদাত্রী তোমাকে কিছু বলতে চায়, তার কথা শুনে তাকে বিদায় দিয়ে দেন গো হেয়ার ওভার ওয়ান। বাবার গম্ভীর কথাগুলো তাতই ফেলনা করে দিতে পারল না। পেছনে ফিরে মাকে বলল, কি চাই? মহিলার আবারও হেয়ালি হাসি ফোটালেন মুখে। তার ধূর্ত মুখ দেখে হাত মুঠো করে নিলেন তৈয়ব আলফেজ। ঘুম থেকে উঠে প্রাক্তন স্ত্রীকে দেখে পায়ের তলা রিডি করে উঠছিল তার। যে স্ত্রী কিনা টাকার লোভে ডিভোর্স পেপার সই করে তাকে ছেড়ে গিয়েছিল, এতগুলো বছর পর তাকে দেখে অতি কষ্টে নিজেকে সামলেছেন তিনি। শুধুমাত্র তর্কে যাবেন না বলে ওই মহিলাকে অম্বু নেড়ে ঢুকতেও দিয়েছেন। মা হিসেবে তার অধিকার আছে নিজের সন্তানদের সাথে দেখা করার। তাতইয়ের ফেরা অবধি ধৈর্য রেখেছেন। তিনি জানেন তাতই কখনোই ওর মায়ের কথাকে গুরুত্ব দেবে না, বরং এতদিন পর ফিরে আসা মাকে নিঃসন্দেহে অপমান করবে। আর সেটাই হবে ওই মহিলার মোক্ষম প্রত্যুত্তর। ভদ্রমহিলা তাতইয়ের দিকে এগোলেন। তাতইয়ের কি চাই প্রশ্নের জবাবে একটা গা জ্বালানো হাসি দিয়ে বললেন, তোমাকে? তাতইয়ের কপাল কুঁচকে আসলো। কথাটা শুনে বাবার দিকে তাকালো। তৈয়ব আলফেজ নিজেও অবাক। তিনি ভেবেছিলেন তার প্রাক্তন স্ত্রী কেবল ছেলেমেয়ের সাথে দেখা করার জন্যই এসেছে, কিন্তু সে যে তাতইকে দাবি করে বসবে এমনটা ধারণা করেননি তিনি। নিজের বিস্ময় সামলে তৈয়ব আলফেজ গম্ভীর স্বরে বললেন, মানে কি? আমি তাথইকে আমার সাথে নিয়ে যেতে চাই তৈয়ব। আজ থেকে ও আমার সাথেই থাকবে। কি বলছো ওটা তুমি? কি হুঙ্কার ছাড়লেন তৈয়ব আলফেজ। তবে তার ধমক ভদ্রমহিলা গায়ে মাখলেন না। গায়ে মাখলে চলবে না তার, কেননা তাতইকে তার প্রয়োজন। কোনো রূপ ভনিতা না করে ভদ্রমহিলা বেশ স্বাভাবিক স্বরে বললেন, দেখো তৈয়ব, তুল্য তাথই আমার গর্ভজাত। এতগুলো বছর আমি দেশে ছিলাম না, তুমি ওদের দেখাশোনা করেছো। কিন্তু এখন যেহেতু আমি দেশে, আমি চাইছি ওদের একজনের দায়িত্ব নিতে। ভেবে দেখলাম তোমার নিজের ব্যবসা আছে, উত্তরাধিকারী হিসেবে তুল্যকেই তোমার প্রয়োজন। তাই ওকে নিয়ে কিছু বলছি না, কিন্তু তাথইয়ের কাস্টাডি আমি নেব। তাথই এখন থেকে আমার কাছেই থাকবে। ইভেন আজ থেকে ও আমার কাছেই থাকবে। আমি ওকে নিয়ে এসেছি। তৈয়ব আলফেজ নিজের কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। কতটা নির্লজ্জ হলে কোনো মাতার সন্তানদের ছেড়ে গিয়ে আবার ফিরে এসে এমন দাবি করতে পারে তার জানা নেই। বাসায় ঢুকেই এমন কথা শুনে পায়ের গতি কমে আসে তুল্যর। চোখ বুলিয়ে বাবা বোনের প্রতিক্রিয়া পরখ করল ও। স্টেশন থেকেই ও সরাসরি বুজোকে আনতে গিয়েছিল। বাসায় ঢুকে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শুরু বোঝার চেষ্টা করতে লাগলো তুল্য। বুজো ওর কোল থেকে নেমে ছুট লাগালো। সোজা কয়েক সিঁড়ি বেয়ে উঠে তাতইয়ের পা শুকতে লাগলো ও। বুজোকে দেখে ভদ্রমহিলা উৎসাহে বলল, আরে বুঝো, ও তোমার কাছেই ছিল তাথই। তাতই জবাব দিল না। দাঁতে দাঁত চেপে শক্ত মুঠো করে সিঁড়ির হাতও লাকড়ে ধরে আছে ও। মহিলা বুজোকে কোলে তুলে নিলেন। আদুরে গলায় বললেন, ও মাই বেটা, কোথায় ছিলে তুমি? কত খুঁজেছি তোমাকে। চলো বাসায় চলো আবার। বুজো শরীর মোচড়াচ্ছে, থাকতে চাইছে না তার কোলে। ভদ্রমহিলা ছেড়ে দিল বুজোকে। ও আবারও গেল তাতইয়ের পায়ের নিচে। মহিলা হেসে বলল, চলো বাসায় যাব আমরা। আচ্ছা বাবু, তাথইয়ের কাছে থেকো তুমি। আমরা একসাথে থাকবো সবাই, ওকে? বুজো তাতইয়ের পায়ের আশেপাশে ঘুরতে থাকে। ভদ্রমহিলার কথা তামাশা সহ্য হলো না তুল্যর। সোজা বাবার দিকে এগুলো ও। হাত বাড়িয়ে মাকে দেখিয়ে বলল, এই মহিলা অম্বনীরে কেন? আপনার কি আবার নতুন করে সংসার করার শখ হয়েছে নাকি মিস্টার আলফেজ? ইনি তৈয়ব আলফেজ এমনিতেও রেগেছিলেন। ছেলের কথায় তিনি জ্বলে উঠলেন আরও। তুল্যর দিকে ভয়ানক চাউনি রেখে ও নাম ধরে গর্জন তুললেন নম্বুনিরে। এক প্রকার কেঁপে ওঠে অম্বুনির। তুল্য এই প্রথমবার বাবার ধমকে ভয় পেয়ে যায়। বিচলিত হয়ে পড়ে কিছুটা। তৈয়ব আলফেজ ওর থেকে দৃষ্টি সরিয়ে তাতইয়ের দিকে তাকালেন। স্পষ্ট গলায় বললেন, কি বলছোটা কি তুমি?
আর তুমি চাইলেই ওর সাথে চলে যেতে পারো, কিন্তু একটা কথা মাথায় রেখো তাথই, ওর সাথে গেলে তুমি আলফেজ গ্রুপের কিছুই পাবে না। এই সম্পত্তির এক কানাকড়ি তোমাকে দেবো না আমি। তার প্রয়োজন হবে না তৈয়ব। তাথইয়ের মায়ের তোমার চেয়ে কোনো অংশে কম নেই যে ওকে তোমার সম্পত্তির আশা করতে হবে। স্ত্রীর উচ্চস্বরের জবাবে আরও ক্ষেপে যান তৈয়ব আলফেজ। জবাব দিতেই শুরু হয় তাদের কথা কাটাকাটি। তুল্য মা বাবার ঝগড়া ছাপিয়ে বোনের দিকে তাকালো। এতক্ষণ অটল হয়ে দাঁড়িয়ে থাকলেও বাবার কথার যেন গায়ে জোর কমে এসেছে তাথইয়ের। দুনিয়ার সবচেয়ে অসহায় মেয়ের মতো দেখাচ্ছে ওকে, যার মা নিজের উদ্দেশ্যের জন্য ওকে নিয়ে যেতে চাইছে, আর বাবা সম্পর্কের পরোয়া না করে সম্পত্তির দোহাই দিচ্ছে। শক্ত চোখ মুখ নেতিয়ে পড়েছে তাথইয়ের। বাবার দিকে অসহায়ের মতো করে তাকিয়ে আছে ও। তুল্য স্পষ্ট দেখলেও তাথইয়ের চোখ জলে ভরা। সে চোখ জোড়া চেঁচিয়ে বলছে, আমাকে কি কেবল সবার উত্তরাধিকার বানাতেই দরকার? আমার প্রয়োজনীয়তা এতটুকুই? চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা জল গড়ায় তাথইয়ের। তৎক্ষণাৎ হুঁশে ফেরেও একটা দম নিয়ে আবারও নিজেকে শক্ত করে সিঁড়িকে নেমে আসলো। তারপর সিঁড়ির প্রান্তে থাকা ফুলদানিটা তুলে আছাড় মারল। ভাঙার আওয়াজ শুনে থেমে যান তৈয়ব আলফেজ আর মিসেস। তাদের থামতে দেখে তাথই মায়ের দিকে এগোলো। অতি শান্তশিষ্টভাবে বলল, আমি আপনার সাথে যাচ্ছি না। তাথই, এ কি বলছো তুমি বেবি? মাম্মির সাথে চলো, আমি অনেক আদর করব তোমাকে। তুমি ইন্ডাস্ট্রিজের নাম শুনেছো তো? ওটার 50% হোল্ডার আমি তাথই। আই হ্যাভ মাচ মোর দ্যান ইউ ড্যাড বেবি। আর আমার সবই তো তোমার। চলো তুমি আমার। গেট আউট। তাথইয়ের বলা এই দুই শব্দে অনর্গল বলতে গিয়ে থেমে যায় ভদ্রমহিলা। অবিশ্বাসী চেয়ে রয় তাথইয়ের দিকে। তাথই তেমনি শান্ত ভঙ্গিতে বলল, আপনি ভদ্রভাবে না বেরিয়ে গেলে আমি অভদ্রতা দেখাতে বাধ্য হব। অ্যান্ড ট্রাস্ট মি, তৈয়ব আলফেজের সংবরণ শক্তির চেয়ে তাথই আলফেজের খুব কয়েক সহস্র গুণ বেশি। দেখাতে শুরু করলে আপনি টলারেট করতে পারবেন না। ভদ্রমহিলা চুপ করলেন, সাথে রাগও করলেন। মেয়ের অবাধ্যতা আগেও দেখেছিলেন তিনি, কিন্তু আজ সেই মেয়ে তাকে ধমকিও দিচ্ছে, অপমানও করছে। তুল্য বিশ্ব জয়ের হাসি দিল একটা। ওর মা যে ওর বিষয়ে কিছু ভাবেনি এ নিয়ে ওর আফসোস নেই, বরং কিছু বললেই আজ ও কাণ্ড ঘটিয়ে দিত। ডাইনিং টেবিল থেকে একটা গ্লাস পানি খেলো তুল্য। তারপর চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আঙুল চিবোতে লাগলো। তাথই বাবার সামনে গিয়ে বলল, আলফেজ গ্রুপের কানা করির লোভে আমি আমার গর্ভধারিণী মাকে ত্যাগ করলাম ড্যাড। ধন্য তোমার শিক্ষা। টাকার লোভে আমি সব ছাড়তে পারি। তাথই নিজের ঘরে চলে আসছিল, কিন্তু বুঝো আবারও ওর পা আঁকলে দাঁড়ায়। প্রথমবারের মতো তাথই বুঝোর দিকে নমনীয়ভাবে তাকালো। মাকে বলল, আর হ্যাঁ, বুঝো আর আপনার কাছে ফিরছে না। তাথই বুঝো কেউই আপনার খেয়ালি ইচ্ছার দাস দাসী না, যে যখন আপনার খুশি তখন আপনার কাছে থাকবে, যখন আপনার ভাল লাগবে না তখন অন্য কোথাও। কাম বুঝো। সিঁড়ি বেয়ে ওপরে চলে যায় তাথই। বুঝো ওর সাথে দৌড়াতে দৌড়াতে চলে গেল। তৈয়ব আলফেজ ক্লান্ত পায়ে সোফায় এসে আয়েসে বসলেন। পুনরায় সিগারেট ধরিয়ে তাতে কয়েকটা টান দিলেন। ধোঁয়া ছেড়ে স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তোমার মাতৃত্ববোধ তো কাজে লাগেনি, এখন কি করবে? ভদ্রমহিলা এমনিতেও রাগে দুঃখে অপমানে ফুঁসছিলেন। স্বামীর কথায় তার দিক তীক্ষ্ণ দৃষ্টি ছুড়লেন তিনি। বললেন, যে করেই হোক তাথইকে আমি নিয়ে আসবো তৈয়ব। ওর জন্যই এর চেয়ে বেশি লাক্সারি একটা ভবিষ্যৎ ভেবেছি আমি, আর তার জন্য যা করার আমি সেই ব্যবস্থাই করব। মহিলা হন হনিয়ে বেরিয়ে গেল, কিন্তু তার বলা বেশি লাক্সারিয়াস ভবিষ্যৎ কথাটা তৈয়ব আলফেজের কানে বাজছে। টাকা পয়সায় কোনো দিকে কমতি নেই তৈয়বের। তাহলে ওই মহিলা ভবিষ্যৎ বলতে কি বোঝালো? তুল্য আঙুল দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে বাবাকে বলল, তোমাদেরও ছাড়া আর কোনো পিছুটান আছে? এক পলক চোখ তুলে বাবার দিকে তাকালো তুল্য। সে চোখে যেন বাবাকে বুকে জড়িয়ে ধরতে না পারার কষ্ট, ভালোবাসা প্রকাশ না করার পিছুটান। তৈয়ব আলফেজ বুঝলেন সে দৃষ্টিতে আবেগ লেখা ছিল, তবুও মানলেন না। সোফায় রাখা কোটটা তুলে অম্বুনি থেকে বেরিয়ে গেলেন তিনিও। বাসায় আসতেই তাজদিদের ব্যাগ খুলে বিছানায় ছড়িয়ে বসেছে তামজিদ।
কক্সবাজার থেকে ভাই কী কী এনেছে সব বের করে দেখছেও। মিসেস ওয়াশের খাবারের ট্রে হাতে করে রুমে ঢুকে দেখলেন তাসদিদ রুমে নেই, তবে ওয়াশরুম থেকে কল ছাড়ার আওয়াজ আসছে। মিসেস ওয়াশের টেবিলে খাবার ট্রেটা রাখলেন, ছোট ছেলেকে শাসনের স্বরে বললেন, স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।